শিক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ জাতি সব ব্যাপারে আমাদের কারেন্ট বাজেটের একটা বড় অংশ, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রতিজ্ঞাবদ্ধ, বাজেটের আরো বড় অংশ, অনেক বড় অংশ এটা করা হবে। জিডিপির 2% আশেপাশে আমাদের এখন মানে আশেপাশে থাকে আমাদের এডুকেশন বাজেটটা 5%-এ উত্তীর্ণ করা হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিজ্ঞা জাতির কাছে, সেটা আমরা করব। সেটা নিয়ে আপনারা কথা বলেছেন যে আসলে টাকাটা কোথায় যাবে, কিভাবে যাবে, সেগুলো নিয়ে অনেক আলোচনা আছে। তবে প্রথম একটা জিনিস হলো যে শিক্ষা ব্যবস্থাটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে কিছুটা এই জায়গাটা একটু ডিসপ্যাশনেট হবারও প্রয়োজন আছে। হওয়া মুশকিল, আমরা সবাই এটার ব্যাপারে খুব প্যাশনেট। আমাদের তরুণ সমাজ, আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চারা, সন্তানেরা এটার সাথে জড়িত। আমরা নিজেরা অনেকে এটার সাথে অতপ্রতভাবে জড়িত, যে বাচ্চাকে স্কুলে নেওয়া থেকে শুরু করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে অনেক বাপ মারা বাইরে দাঁড়িয়ে থাকে, বাচ্চারা কখন বেরোবে, কতক্ষণ পড়ছে কি। সো কিন্তু সঠিকভাবে করতে হলে একটু ডিসপ্যাশনেটভাবে চিন্তা করাটা প্রয়োজন। স্বনামধন্য স্কুলের রিপ্রেজেন্টেটিভ আজকে এখানে আছেন। আগামী খুব অল্প সময়ের ভেতরে এসএসসি পরীক্ষা আসছে। এসএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা কাজ করতে চেষ্টা করছি। সেই জায়গা থেকে যেমন অনেক স্বনামধন্য স্কুল সম্বন্ধে আমাদের কাছে খুব শক্ত কমপ্লেইন্স আসে যে স্বনামধন্য স্কুলের, স্পেশালি বালিকা বিদ্যালয় যেগুলো আছে, সেগুলোর পরীক্ষার সময় কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। তারা তাদের স্কুলে তো পরীক্ষা দেয় না, ভিন্ন সেন্টারে যে পরীক্ষা দেয়, সেখানকার টিচারদের থেকে স্বনামধন্য স্কুলের ছাত্রীদের পারিবারিক পরিচয়, স্কুল পরিচয় অনেক বড় থাকে। তারা টিচারদেরকে ওয়ার্ন করেন, আবার মাঝে মধ্যে তারা উত্তেজিত হয়ে যান যে বারান্দা থেকে লাফ দেবেন যদি তাদের কোশ্চেন আনসার শিট নিয়ে নেওয়া হয়। এরকম অনেক ইস্যুজ আছে। কেন এই কথাটা এই কারণেই বললাম যে একটু ডিসপ্যাশনেট হওয়ার প্রয়োজন আছে, যে আমরা যে জায়গা থেকে কাজ করি সেই জায়গা থেকে আমাদের ওই গোল ওরিয়েন্টেশন, যেমন আজকে একটা কথা বললেন লার্নিং অবজেক্টিভস, অত্যন্ত দুঃখজনক। আমি খুব অল্প কিছুদিন মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছি, হয়তো 2 সপ্তাহের কাছাকাছি হয়েছে, 2 সপ্তাহ এখনো পুরোপুরি পূর্ণাঙ্গ হয়নি। তো এর ভেতরে একটা জিনিস শক্তভাবে খেয়াল করেছি যে আমাদের মন্ত্রণালয়ের সব, একজন বলছেন, আই থিঙ্ক আসিফ সালেহ মহোদয় বলেছেন যে প্রকল্প ভিত্তিক, আসলেই প্রকল্প ভিত্তিক, এবং প্রকল্পগুলোর মানদণ্ড তৈরি হয় যে কত টাকা বাজেট হয়েছে, বাজেটে কতখানি খরচ করতে পেরেছে। আসলে লার্নিং আউটকাম কি অ্যাচিভড হয়েছে এটার দিকে কেউ তাকায় না। এটা খুব মুশকিল। লক্ষ কোটি টাকার আমাদের বাজেট, আমরা গোল ওরিয়েন্টেশনটাই আমাদের ভুল। এই জায়গাগুলোতে আমাদের করার অনেক কিছু আছে। আমি ছোট করে আসলে, কারণ আমি 6 পাতার নোটস আছে আমার এখানে, আমি গুনলাম একটু আগে। তো 6 পাতার প্রত্যেকটা আইটেম, মানে এটা আপনাদের কথাই, কিন্তু এই প্রত্যেকটা আইটেম যদি আমি কভার করতে যাই তাহলে হয়তো অনেক লম্বা স্পিচ হয়ে যাবে। এত লম্বা স্পিচ রোজার দিনে আপনাদের কতজনের শোনার পেশেন্স আছে, আর আমার গলার যে অবস্থা, তাতে আমারও বা কতখানি বলার শক্তি আছে আমি ঠিক শিওর না। I'll start a little bit. দেখেন, আমরা প্রথমত একটা জিনিস বলে আমি শুরু করি যে আমরা সকলেই, হয়তো এই কথাটা অনেকে বলেছেন বলে বলছি, আমরা সকলেই বড় প্রবলেমগুলোর সাথে পরিচিত, এটা সত্যি কথা। কিন্তু এটার জন্য মনে করা যে আমরা সকলে সব প্রবলেমের সাথে পরিচিত, এটা সত্যি না। এই টেবিলের কেউ সব প্রবলেমের সাথে পরিচিত না, আমি ইনক্লুড। আমি হয়তো আরো কম পরিচিত, এটা আমি মেনে নিচ্ছি। আপনাদের অনেকের থেকে আমি কম পরিচিত সকল প্রবলেমদের সাথে। আমরা কেউ সকল প্রবলেমের সাথে পরিচিত না, কারণ এই প্রবলেমগুলো অনেক ইন্ট্রিকেট, অনেক কমপ্লেক্স, এবং সোশ্যাল ফ্যাব্রিকের ভিতরে ঢুকে আছে। আজকে অনেক কিছুই আছে। গত 2 সপ্তাহ হয়নি আমি মন্ত্রণালয়ের দায়িত্বে বসেছি। এই 2 সপ্তাহে কয় হাজার শিক্ষকের সাথে আমি দেখা করেছি কোনো হিসাব নাই। আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না কত হাজার শিক্ষক, এবং এর মধ্যে সব মিছিল থেকে শুরু করে অনেক কিছু তো আছেই। আজকে এনটিআরসি নিয়ে অনেক কথা হয়েছে। আমি এই টেবিলেও দেখলাম মোটামুটি একটু বোধহয় মানে এনটিআরসির ম্যান্ডেট কি এটা নিয়ে প্রেসে যে আলোচনা আর আসলে ম্যান্ডেট যেটা, এর ভিতরে একটা পার্থক্য আছে। চাকরি দেওয়ার ম্যান্ডেট এনটিআরসি নাই। এনটিআরসি জাস্ট সনদ দেওয়ার ম্যান্ডেট আছে। ওরা রেজিস্ট্রেশন করবে যে আপনি এখন ট্রেন্ড, এখন আপনি যা প্রাইভেট সেক্টরে চাকরি নিতে পারেন। দ্যাটস অল দেয়ার ম্যান্ডেট ইজ। তো এক্সট্রা একটু ভালো কাজ করতে যে তারা যেটা করা শুরু করেছিল, যে বা শুরু করেছে কয়েক বছর হলো, আই থিঙ্ক 18 বা 19 থেকে, যে এই জায়গাগুলোতে চাকরি খালি আছে, তাহলে এখন এই জায়গাগুলোতে যান, এই কিছু নিয়োগ দেয়া, যেটা তাদের ম্যান্ডেটের ভিতরে আসলে পড়ে না, কিন্তু তারা শুরু করেছে। এইখান থেকে শুরু হয়েছে বিশাল একটা ঝামেলা, যে টেন্স অফ থাউজেন্ডস অফ এমপিওভুক্ত টিচার যাদের হাইকোর্টে মামলা করে হেরে যে তাদের বয়স পার হয়ে গেছে বা তাদের সনদের বয়স পার হয়ে গেছে, তারপর এখন রাস্তাঘাটে মিছিল। শর্ট টার্মে আমাদের পলিটিক্যাল অনেক নিজ আছে, আমাদের দেখতে হবে যেন অরাজকতা তৈরি না হয়। গত 18 মাসে আমরা আমাদেরকে পাবলিক, মানে আমাদের অ্যাজ এ পাবলিক আমাদেরকে কিছু দূর আনগভর্নেবল বানিয়ে দেওয়া হয়েছে। কথায় কথায় আমরা যে সবচেয়ে বড় রাস্তা কোনগুলো আছে ব্লক করলে ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, ওই রাস্তা ব্লক করো।
এটা একটা সেট হয়ে গেছে, একটা প্র্যাকটিস হয়ে গেছে গত 18 মাসে। আমরা চাই এই প্র্যাকটিসগুলো ভাঙতে, কিন্তু আমরা চাই এই প্র্যাকটিসগুলো ওই কাদানি গ্যাস, লাঠি চার্জ আর গরম পানির কামান দিয়ে না ভাঙতে, সুন্দরভাবে ভাঙতে। আর সুন্দরভাবে যদি আমরা ভাঙতে চাই, মানে এই প্র্যাকটিসগুলো থেকে আবার সরে আসতে চাই, তাহলে ইমিডিয়েট বড় কোনো প্রবলেম আমরা ক্রিয়েট করতে চাই না, মিডিয়েশনের মাধ্যমে ধীরে সুস্থে করতে চাই। তো সেই কারণে অনেক কিছুই আছে আমাদের অনেক সময় লাগবে করতে। অনেক সময় হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। আপনারা বলছেন 6 মাসে কি দৃশ্যমান হবে? 6 মাসে হয়তো কিচ্ছু দৃশ্যমান হবে না। 6 মাসে হয়তো আপনাদেরকে জাস্ট আমরা জানাবো যে এই সিস্টেমগুলো আমরা চেঞ্জ করবো। সিস্টেমগুলো চেঞ্জ হয়ে সামনে কিছু চোখে পড়বে, তা নট নেসেসারিলি সো। আমাদের একটা বিশ্বাস আছে, এটা যদি আমার পার্সোনাল বিশ্বাস বলছি, যে এডুকেশনে যদি আমরা সঠিকভাবে কিছু চেঞ্জ করতে চাই, ছোট ছোট কিছু চেঞ্জ করলেই আমরা লং টার্মে অনেক বড় চেঞ্জ পাবো। এই ছোট ছোট 3টা জায়গা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ: একটা কারিকুলাম, একটা ক্লাসরুম, একটা কনসিস্টেন্সি। কারিকুলামটা যদি ঠিক হয়, ক্লাসরুম যদি সঠিক অ্যাটেনশন পায়, এবং অ্যাক্রস দ্য বোর্ড যদি এটা কনসিস্টেন্টলি আমরা করতে থাকতে পারি, তাহলে আমাদের এডুকেশনে অনেক চেঞ্জ হবে। আমাদের প্রাইমারি এডুকেশন ক্লাস 1 to 5 ফ্রি করেছি আমরা। আমাদের প্রাইমারি এডুকেশনে গর্ব করার মতো অনেক কিছু আছে। আমাদের চার্ন রেট খুবই কম, 15% মতো ড্রপ আউট করে ইন 5 years। দ্যাটস কমেন্ডেবল, দ্যাটস ভেরি কমেন্ডেবল। আবার একই সাথে আসলে কিছু না শিখে বেরোয়, দ্যাটস নট কমেন্ডেবল। তো খারাপটা ভালোটা দুটোই দেখতে হবে। না শিখে কেন বের হয়? অনেক কারণ আছে এগেন, বাট একটা বড় কারণ, একদম একদম গোড়ায় একটা বড় কারণ আছে, হলো যে এডুকেশন ফিলসফিটা কি। পেডাগজি নিয়ে আপনারা অনেকে কথা বলেন, আমার শব্দটা খুব মজা লাগে। মানে শব্দ পেডাগজি, কিছু শব্দ আছে না যে সাউন্ডস উইয়ার্ড, এনিওয়েজ আই এম নট গোনা গেট ইনটু দ্যাট। তো পেডাগজিক্যাল ফিলসফি কি আমাদের প্রাইমারি স্কুলের? এখানে প্রাইমারি স্কুলের একটা আরেকটা কথা এসছে, ন্যাশনাল অ্যান্থেম। বাই দ্য ওয়ে, মানে জাস্ট আপনাদের জ্ঞাতার্থের জন্য, ন্যাশনাল অ্যান্থেম ম্যান্ডেটরি প্রত্যেকটা স্কুলে, ম্যান্ডেটরি, এটা লিগাল, এটা ল, আইনি ম্যান্ডেটরি। কিছু স্কুলে, শুনে ভাই, কিছু স্কুলে হয়তো ম্যান পাওয়ার নিয়ে হয়তো করাতে পারছে না, সেটা ভিন্ন কথা। মানে এখানে আইন দিয়ে আর করার কিছু নেই। আমাদের চেষ্টা থাকবে সব জায়গায় যেন সব কিছু হয়, সব কিছু, শুধু জাস্ট ন্যাশনাল অ্যান্থেমটা না, পড়াশোনাটাও ঠিকভাবে। বাট এটা ম্যান্ডেটরি অলরেডি আছে। বাকিটা অনেক কিছু হয়তো ম্যান্ডেটরি আছে ভাই, করতে পারছে না। তো সেটা কিভাবে করা যায়, সেটা আমাদের সকলের দায়িত্ব। উই হ্যাভ টু ডু দ্যাট। তো পেডাগজিক্যাল ফিলসফি কি হবে প্রাইমারি স্কুলে? তারা ভাষা শিক্ষা, এখানে আমরা ব্যর্থ। অঙ্ক শিক্ষা, এখানে আমরা ব্যর্থ। অঙ্ক শিক্ষা এতটাই ব্যর্থ যে, আমি যদিও প্রাইমারি নিয়ে কথা বলছি, বাট ওভারঅল হয়তো আজকেও এই টেবিলে জিজ্ঞেস করলে, বা এরকম অনেক টেবিলে, আজকে হয়তো এই টেবিলে হবে না, এটা অত্যন্ত জ্ঞানী টেবিল, বাট এ ধরনের অনেক টেবিলে জিজ্ঞেস করলে অনেকে হাত তুলবে, আমি অঙ্ক ভয় পাই। আপনারা আমার কথাটা মানেন? অনেকেই হাত তুলবে, অঙ্ক ভয় পাই। এটা জাতিগতভাবে একটু দুঃখজনক। অঙ্ক তো ভয় পাওয়ার জিনিস না। তো আমরা প্রাইমারি স্কুলে এই ভীতিটা ঢুকিয়ে দিয়েছি। প্রাইমারি স্কুলের দায়িত্ব হবার কথা ভাষা, মানে কমিউনিকেশন, এবং গণিত বা অঙ্ক বা নাম্বারস, এগুলোতে আপনার একটা লেভেল অফ কমফর্ট তৈরি করে দেয়া, যেন সেকেন্ডারি স্কুল, যেখান থেকে আসলে আপনি জিনিসপত্র শিখবেন, কোয়াড্রেটিক ইকুয়েশনস শিখবেন, ট্রিগোনোমেট্রি শিখবেন, বা যা কিছু শিখবেন, আরও পরে যে হায়ার সেকেন্ডারি যে ক্যালকুলাস শিখবেন, ওগুলোর আগে যেন নাম্বারস দেখে আপনি ভয় না পান। আপনি নাম্বার থিওরি এবং মানে আন্ডারস্ট্যান্ডিং নাম্বারস, এই জিনিসগুলো থাকে, এই জিনিসটা আমরা প্রাইমারি স্কুলে করাই না। প্রাইমারি স্কুল শুড বি স্টোরি টেলিং বেসড এডুকেশন, এটা আমরা করাই না। আমাদের স্টোরি টেলার কে? আমরা আমাদের টিচারদেরকে ট্রেন করতে পারি না। আমাদের টিচারদেরকে ট্রেন করতে পারি না কারণ এগেন ফাইন্যান্সের ব্যাপার আছে। বাট আমাদের ফাইন্যান্স যেটি আমরা করি, এগেন আসিফ সালে যেটা পয়েন্ট করেছেন, যে আমরা প্রকল্প ভিত্তিক করি। বিল্ডিং কটা বানালাম, ফার্নিচার কত দিলাম, এখানে এই ফার্নিচার টিচারের কোনো হেল্প করলো কিনা, বা স্টুডেন্টের কোনো হেল্প হলো কিনা, এই দিকে আমরা তাকাই না। তো এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাসটা থাকবে লার্নিং আউটকাম বেসড এডুকেশন, ক্যারিয়ার ড্রিভেন এডুকেশন। এবং ক্যারিয়ার যেহেতু কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশনটা আছে, সেখানে আমাদের আইডিয়াটা হলো ওই যে হায়ার এডুকেশন নিয়ে যখন আমরা কথা বলি, দ্য পারসিউট অফ হায়ার এডুকেশন নিড নট বি আপনার কি বলার নাম, ওই তো আপনার আমাদের এখানে যেটা এখন হয়েছে আর কি, যে প্রত্যেকটা বাড়িতে যান পাগলের মতো, তারা ইউনিভার্সিটি ডিগ্রি করতে হবে। ইউনিভার্সিটি ডিগ্রির কি ভ্যালু আছে আল্লাহ জানে, শুধু একটা সার্টিফিকেট। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আরও অনেক ভালো হওয়ার কথা ছিল, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আরও অ্যাকাউন্টেবল হওয়ার কথা ছিল। সরকারি বিশ্ববিদ্যালয় সাবসিডাইজড। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসলে কাস্টমার ওরিয়েন্টেশন থাকার কথা ছিল, যে আমি একজনকে এত বেতন নিয়ে পড়াচ্ছি, তার ক্যারিয়ারটা থাকবে কিনা। উপরের দিকের কিছু প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া আমরা দেখি বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে এটা নেই। উপরের দিকের প্রাইভেট ইউনিভার্সিটিতেও যে কোনো ভুল ত্রুটি নেই তা না, বাট আমি ওভারঅল বলছি তারা মাচ মোর অ্যাকাউন্টেবল।
পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেবিলিটিটাই নাই, পাবলিক ইউনিভার্সিটি পলিটিসাইজেশন হয়েছে, করাপশন হয়েছে। এই যে আপনারা কয়েকজন বললেন যে আমার সাথে আগামী দিনে দেখা হবে কিনা, কয়বার দেখা হবে। আপনি যদি একদিন মন্ত্রণালয়ে আমার অফিসে আসতেন তাহলে দেখতেন যে কতজন দেখা করতে আসে, তারা কিভাবে ঢুকে, পারমিশনটা কিভাবে পায়, এটা নিয়ে আমি এখনো সন্দিহান। কারণ পলিসিগতভাবে তাদের ঢুকতে পারারই কথা না, কিন্তু সেটা আমার অফিসের কারোর সাথে যদি কথা বলি, আমি তো তবু বেঁচে যাই। কারণ সরকারি দলের মন্ত্রী আছে, আমি তো প্রতিমন্ত্রী, এবং সে সরকারি দলের পুরনো মন্ত্রী ছিলেন। উনার অফিসে গেলে তো আপনি মনে করবেন মেলায় এসছেন ভাই, রীতিমত। এই ভদ্রলোক কাজ কিভাবে করবে? আই ফিল সরি ফর হিম। আমার কাছে অনেক প্রেশার থাকে, বাট আই ফিল সরি ফর হিম বলেন প্রত্যেকটা মন্ত্রী। তো এই অ্যাক্সেসটা আসে কোত্থেকে? এই অ্যাক্সেসটা আসে বিকজ আমরা করাপশন ইনস্টিটিউশন লেভেলে নিয়ে গেছি। আর করাপশন যে দেশে ইনস্টিটিউশন লেভেলে নিয়ে গেছে, সেই দেশের সবচেয়ে বড় একটা বাজেট যে মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে কতখানি করাপশন থাকতে পারে এটা নিশ্চয়ই আপনাদের একটু মানে ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ গ্রেট ইমাজিনেশন চিন্তা করবার জন্য কতখানি থাকতে পারে। সেই জায়গাগুলো থেকে প্রাইভেট টিউশন, সাইদ সাহেব যেটা আজকে উত্থাপন করছেন, প্রাইভেট টিউশন অ্যাবসলিউট বন্ধ করার আমাদের প্ল্যান আছে। অ্যাবসলিউট মানে একদম জিরো টলারেন্স ফর প্রাইভেট টিউশন। বাট আজকে যদি করি, কালকে এই দেশ বন্ধ হয়ে যাবে। সো সিস্টেম্যাটিক্যালি আস্তে আস্তে আমাদের বেশ কিছু প্ল্যান আছে, এবং আমার পার্সোনাল বিশ্বাস, এবং এটা মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী এটার সাথে এগ্রি করেন, এবং আমরা আমাদের মন্ত্রণালয় এই জিনিস এইভাবেই করতে চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিস আমরা মাল্টিপল পাইলট প্রজেক্টস করবো, পাইলট প্রজেক্টের রেজাল্টের ভিত্তিতে আস্তে আস্তে এটা, এবং এগুলা এখানে বোধহয় আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডক্টর স্নিগ্ধা বলেছেন আপনার রিজিনাল সেন্সিটিভিটি থাকতে হবে, কেস বেস সেন্সিটিভিটিও থাকতে হবে, বাট স্ট্যাটিস্টিক্যাল কিছু ব্যাপার আছে। আপনি যখন কোটি কোটি স্টুডেন্ট ডিল করছেন, 1.5 লাখের উপরে ইনস্টিটিউশন ডিল করছেন, তখন হয়তো কেস বাই কেস বেস সেন্সিটিভিটি মুশকিল, বাট রিজিনাল সেন্সিটিভিটি থাকতে হবে, স্পেশাল কেসের সেন্সিটিভিটি থাকতে হবে। এগুলো আমরা করছি। গাছ লাগানোর কথা বলেছেন। ইতিমধ্যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রমিস করেছেন 5 বছরে 25 কোটি গাছ লাগাবেন, এটার ভিতরে আমরা বেশি বড় দায়িত্ব নিতে চাইনি, আমরা ছোট করে দায়িত্ব নিয়েছি যে 5 কোটি গাছ আমাদের স্কুল সিস্টেমের মাধ্যমে আমরা লাগানোর ব্যবস্থা করব। বেসিক সিভিক এডুকেশন, এই জায়গাটায় আমরা প্রাইমারি এডুকেশনে আমরা নতুন যে এডুকেশন ফিলসফি, পেডাগজিক্যাল ফিলসফি নিয়ে আসছি, যার ভিত্তিতে কারিকুলাম তৈরি হবে আগামী কিছু বছর ধরে, আগামীকাল না, আগামী কিছু বছর ধরে। এর ভেতরে সিভিক এডুকেশনটা একটা বড় জায়গা নেবে। আমরা বিশ্বাস করি যে প্রথম 5 বছরের ভেতরে যদি আমাদের সন্তানদের ভেতরে আমরা শুধু দেশের প্রতি ভালোবাসা না, ওভারঅল জাতির প্রতি ভালোবাসা, হোয়াট ইজ গুড ফর ইউর নেইবারহুড, হোয়াট ইজ গুড ফর ইউর আপনার কি বললাম কান্ট্রি, সবকিছু যদি আমরা ইমবেড করতে পারি, এবং হাতে মানে শুধু কাগজে কলমে না, কাজের মাধ্যমে, যেমন মনে করেন এটা জাস্ট অ্যান আইডিয়া, বাট আমাদের প্রত্যেকটা রাস্তা নোংরা। আমি বলছি না এটা আমাদের পলিসির ভেতরে যে বাই চান্স এটা কেউ আবার লিখেন না ভাই যে পলিসির থেকে প্রতিমন্ত্রী এই কথা বলে গেছে, বাট আমি জাস্ট বলছি জাস্ট অ্যান আইডিয়া। আমাদের প্রত্যেকটা রাস্তা একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল যদি ধরি 1 to 5 5 দিন স্কুল চলে, 5 দিন। তো আমরা যদি ওই প্রাইমারি স্কুলের ক্লাস 1 সানডেতে ওই রাস্তা পরিষ্কার করবে, মানডেতে ক্লাস 2 পরিষ্কার করবে, টিউসডেতে ক্লাস 3 পরিষ্কার করবে, 5 বছর প্রত্যেকটা বাচ্চা একদিন রাস্তা পরিষ্কারে সহযোগিতা করবে, সে জানবে রাস্তা পরিষ্কার কত মুশকিল। বাই দ্য টাইম হি অর শি হ্যাজ ফিনিশ প্রাইমারি স্কুল, সে জানে রাস্তা পরিষ্কার কত মুশকিল, এখানে একটা ময়লা ফেলাটা কত দুঃখজনক। আমরা নতুন সিটিজেন্স পাওয়া শুরু করব। তো এই ধরনের, আমি বলছি না এইটা বাস্তবায়ন হবে, বাট এই ধরনের অনেক কিছু আইডিয়াজ নিয়ে আমরা কাজ করছি, যেগুলোর পাইলটিং হয়তো আগামী 6 মাস 7 মাস 5 মাসে আমরা শুরু করব, আগে ফিলসফিটা এস্টাবলিশ করব। সো এরকম অনেক কিছু আছে। ক্যারিয়ার ফোকাসে আমরা আপনার টেকনিক্যাল এডুকেশনে বড়ভাবে জোর দিচ্ছি। আমরা একটা জিনিস চাই যে আমরা আমাদের দেশে যে 12 years of education শেষ করেছেন, আই নো ইউনিসেফ থেকে ওনারা 9 years of compulsory, free compulsory educationের কথা বলেছেন। আমরা অনেক কিছুতেই যেতে চাই, আমরা আসলে 12-এ যেতে চাই, we want to go to 12 not 9, but right now we're not equipped। এখন আমরা 12তে যাওয়ার মতো equipped না। এইসব কারণেই কিন্তু ওই যে 5% of GDP আমরা যেতে চাই, কিন্তু যেতে চাই এমনভাবে যেখানে আর কি আজকে হঠাৎ করে আমরা বড় 2-5টা প্রকল্প নিয়ে নিলাম, আরও 1 লাখ কোটি টাকা আমরা খরচ করে ফেললাম, 1 লাখ কোটি টাকা কোথায় গেল আসলে এন্ড অফ দ্য ডে আমরা কেউ জানি না। মানে এরকম হয়েছে গত 14 দিন, এরকম প্রকল্প দেখেছি 9 কোটি টাকা, 19 কোটি টাকা, 30 কোটি টাকা, একটা প্রকল্প আলাদা মিনিস্ট্রিতে ফুল, ওটার ডিজি আছে, ওটার ফুল অফিস আছে, ডিরেক্টর আছে ফুল। এই প্রকল্পটা কি কোনো একটা এলাকায় একটা মাদ্রাসার বিল্ডিং বানাইতে হবে। আর একটা প্রকল্প মানে আপনারা যারা মিনিস্ট্রির সাথে আমার থেকে অনেক বেশি পরিচিত, আমার মাত্র 2 সপ্তাহের পরিচয় ভাই, আপনারা অনেকে বছরের পর বছর পরিচিত, আপনারা জানেন একটা প্রকল্প মানে ফুল একটা লিস্ট অফ অফিসেস থাকতে হবে। এটা হয়ে যায় কোথায়, কোন আজও পাড়াগায় কোথায় একটা মাদ্রাসা একটা বিল্ডিং বানাইতে হবে, প্রকল্প হয়ে গেছে, এটা টাকা হয়ে গেছে, গাড়ি বিতরণ হয়ে গেছে, সবকিছু বিতরণ হয়ে গেছে।
এগেন এরকম মানে এরকম যে সব জায়গায় তা না, বাট এরকম কেসেসও আছে। দিস ইজ হোয়াট উই হ্যাভ টু টেক আওয়ার ফোকাস অ্যাওয়ে ফ্রম। সো টিচার ট্রেনিং, কারিকুলাম, এসব নিয়ে আমরা কাজ করতে চাই। কালচার অ্যান্ড স্কুল নিয়ে কথা বলেছেন, স্পেশালি ম্যাডাম আয়েশা জাহান বলেছেন, প্লাস আমাদের মিউজিক, জি হ্যাঁ, ডক্টর প্রিয়াঙ্কা বলেছেন। ডক্টর প্রিয়াঙ্কা তো অনেক জোরদারভাবে বলেছেন যে মিউজিক, মেন্টাল হেলথ থেকে শুরু করে ফিজিক্যাল হেলথ সব কিছু মিউজিকে ঠিক হয়ে যাবে। আমি ওনার সাথে আমি ওনার সাথে ডিসএগ্রি করছি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু মিউজিক না, টোটাল কালচার, আর্টস আর কি। সো আপনারা যেটাই বলেন, আবৃত্তি, নাটক, গান, নাচ, যেইভাবে স্ট্যান্ড আপ কমেডি, যেটাই বলেন, মানে আমাদের আর্টসের ডেফিনেশনটা আমরা খুব ন্যারো না করি। বাট মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রমিস করেছেন জাতির কাছে যে কয়েকটা জিনিস খুব শক্তভাবে আমাদের কারিকুলামে চলে আসবে। স্পোর্টস, আর্টস, আমরা স্পোর্টস ক্যালেন্ডার করছি, অ্যানুয়াল ক্যালেন্ডার, যেটা হয়তো আগামী 2-3 মাসের ভেতরে স্পোর্টস মিনিস্ট্রির সাথে আমরা কোঅর্ডিনেট করছি। স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্ব থাকবে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলা লেভেলে আমাদের স্কুলগুলোতে, স্পেশালি আপনার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রাইমারির জন্য আমাদের আলাদা কিছু প্ল্যান আছে, বাট প্রপার স্পোর্টস ট্রেনিং আপনার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারিতে। কোচিং স্টাফ, মিনিমাম 6টা খেলা আমরা বাধ্যতামূলক করছি। বাধ্যতামূলক মানে ইন দ্য সেন্স যে এই 6টা খেলার কোচিং স্টাফ, প্রপার কোচিং স্টাফ, ট্রেন্ড কোচিং স্টাফ আপনার স্পোর্টস মন্ত্রণালয় থেকে আসবে। এদের জন্য আলাদা আমাদের তালিকাভুক্তকরণ মানে টিচার রেজিস্ট্রেশন, এটা একটা আলাদা ব্যবস্থা করব। একই সাথে ওই যে কালচার বলছিলেন, সো স্পোর্টস মিনিস্ট্রির সাথে আমরা গত সপ্তাহেই বসেছি, লম্বা আলোচনা হয়েছে। কালচার মিনিস্ট্রির সাথে আমরা বসছি, নিতাইবাবু আমাদের, নিতাইদা আমাদের কালচার মিনিস্টার, ওনার সাথে এই সেম কালচারাল ক্যালেন্ডার। এবং এখানেও আমরা বেশ কিছু, ওই যেটা বললাম, ড্রামা, আপনার আবৃত্তি, গান, এগুলো আমরা এই উপজেলা লেভেলের স্কুল কলেজগুলোতে আমরা বাধ্যতামূলক করছি। সেগুলোর টিচিং স্টাফের জন্য, কারণ আমাদের আবার আমাদের কারেন্ট স্কুলগুলোতে ফিজিক্যাল এডুকেশন কম্পালসারি আছে। সেই ফিজিক্যাল এডুকেশনের জন্য আমরা টিচার পাচ্ছি না, হাজার টিচার পাচ্ছি না। কয়েকজন বললেন এইখানে এইটা স্কুল আছে, এতটা টিচার নাই। টিচারের অভাব কারণ আছে ভাই, হাজার টিচারের মামলা পড়ে আছে, মামলা নিষ্পত্তি পর্যন্ত এদেরকে বসাতে পারছি না। সো মানে এমন না যে ইটস লাইক দ্য এডুকেশন মিনিস্ট্রি ডাজন্ট ওয়ান্ট টু ডু দিস অর দ্যাট, নট দ্যাট তারা না করতে চাইলে আমি 1-2 সপ্তাহে করে ফেলতে পারতাম, বাট রোড ব্লকস অনেক জায়গায় আছে। বাট এই যে স্পোর্টস কোচেস স্কুল লেভেলে, হোপফুলি ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকভাবে যায় 6 মাসের ভিতরে আমরা নিয়োগ দিতে সক্ষম হব। আপনার এই যে আর্টসের টিচার্স, আমরা 6 মাসের ভিতরে কিছু অ্যাটলিস্ট মানে প্রসেসটা শুরু হয়ে যাবে। 6 মাসের মধ্যে দেশব্যাপী হয়ে যাবে না, 155,000 প্লাস সাম ইনস্টিটিউশন 6 মাসের ভিতরে সব আমরা কভার করতে পারবো না, বাট এই 6 মাসের ভিতরে এই প্রসেসগুলো শুরু হয়ে যাবে। 6টা খেলা দিয়ে আমরা শুরু করছি। আমরা চাই আগামী দিনগুলোতে আমরা অলিম্পিক মেডেল আনতে সক্ষম হই। আগামী দিনগুলোতে আমাদের এখানে মানে কি বলে, আর্টস ট্রেনিংটা আমাদের স্কুল থেকেই হোক, এবং আমরা এইখানেও যেন প্রফেশনাল হতে সক্ষম হই। আমাদের ইকোনমি ডেভেলপ করবার জন্য, বিশ্বমাপে সবকিছু হবার জন্য এই জিনিসগুলো গুরুত্ব আছে। সো সেই জিনিসগুলো আপনারা দুশ্চিন্তা করবেন, আমরা অ্যাকচুয়ালি করছি অ্যান্ড কন্টিনিউসলি আপনাদের সাথে কথা বলতে থাকবো যেন আপনারাও এগুলোতে আমাদের সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, হিস্ট্রি কারিকুলাম নিয়ে কথা হয়েছে, আমরা আগামীতে রেগুলারাইজ করতে চাই। হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা কারিকুলাম সবসময় চেঞ্জ হতে থাকবে, সবসময়, বিকজ ইভেন দো হিস্ট্রি ইটসেলফ ডাজন্ট চেঞ্জ, আওয়ার নলেজ অফ হিস্ট্রি কিপস অন চেঞ্জিং। কিন্তু এটা যেন পলিটিসাইজড না হয়, যে আমি আসছি এইবার আমার দলের লোকজনের নাম আসবে, অন্য কেউ আসবে, এইটা যেন না হয়, সেই প্রসেসগুলো আমরা ইনশিওর করতে চেষ্টা করছি। যে পলিটিক্যাল বায়াস ছাড়া, যেটা এগেন আমাদের দেশে খুবই মুশকিল ভাই, আপনারাও নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন, বাট পলিটিক্যাল বায়াস ছাড়া এই আপনার সব কারিকুলাম ডেভেলপমেন্ট সব কিছুতে আমরা এক্সপার্ট প্যানেলস দিতে চেষ্টা করছি। কিছু জিনিস আসছে যেগুলো যেমন মনে করেন আসলে খুব বেশি ঈশান আছে, ওগুলো নিয়ে আমি কথা বলছি না। মেন্টাল ওয়েলবিং দরকার, প্রবলেমের রুট কজেস, টিচার ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে কথা হচ্ছে। ছুটি নিয়ে একটা বড় ইস্যু এসছে, কারণ রিসেন্টলি আমরা রোজার ছুটি অ্যানাউন্স করেছি। আমরা চাই, এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা বিশ্বাস করি যে পুরো দেশের যতগুলো এডুকেশন স্ট্রিম আছে সবগুলোর ভেতরে কারিকুলাম ভ্যারিয়েন্স এত বড় থাকতে পারে না। আমরা একটা, জি থ্যাংক ইউ, জাস্ট ওয়ান, বাট থ্যাংক ইউ, যেটা বলছিল, কারিকুলাম এত বড় ভ্যারিয়েন্স থাকতে পারে না। 12 বছর আমার যে শিক্ষার্থী স্কুল সিস্টেমের ভেতর থেকে এসেছে তার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করতে পারতে হবে। জাস্ট বিকজ সে কমি থেকে এসছে, কমি মাদ্রাসা থেকে এসছে, এটা ধরলাম না, বা বাংলা মিডিয়াম থেকে এসছে এটা ধরলাম না, ইংলিশ মিডিয়াম থেকে এসছে এটা ধরলাম, এটা না, একটা স্ট্যান্ডার্ডাইজেশন হতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে কিছু জিনিস আছে, যেমন এই যে স্পোর্টস কারিকুলাম, কালচারাল কারিকুলাম, হলিডেজ,
এগুলো একটা স্ট্যান্ডার্ডাইজেশনে আসতে হবে। সবার রেজিস্ট্রেশন কি ফলো করবে সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন নির্ধারণ করবে, তবে মিনিস্ট্রি অফ এডুকেশন সবার ওভারলর্ড হিসেবে নির্ধারণ করবে না, বেস্ট প্র্যাকটিসেস বেস্ট সিস্টেমস ভিত্তিক নির্ধারণ করবে। আমরা কিছু এই রোজার ছুটিটা ইতিমধ্যে সেট করা ছিল, আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে দেয়া ছিল, এবং এটা পুরোনো দিন থেকে মানে আমাদের সরকার আসার আগে থেকে দেয়া ছিল। লেটস পুট ইট দিস ওয়ে, যে ক্যালেন্ডারটা এখন বাধ্যতামূলক করা হয়েছে প্রাইমারি স্কুল বা সব স্কুলের জন্য, ইংলিশ মিডিয়াম এখনো ফলো করছে না বাই দ্য ওয়ে, বাট যাই হোক, এটা সবার জন্য আমাদের সরকারের আগে অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে। আমরা জাস্ট এসে দেখেছি সবাই সেমটা ফলো করছে না, উই ডিডন্ট টাচ দ্য ক্যালেন্ডার, ক্যালেন্ডার আমরা ধরে নিই, আমরা just দেখেছি সবাই ফলো করছে কিনা। তখন আমরা বলেছি সবার ফলো করা বাধ্যতামূলক, কারণ এটা আসলে করা হয়েছে বাধ্যতামূলক হিসাবে। তারপরও এমন না যে আমরা বড় কোনো আপনার দণ্ড দেবার মতো বা কোনো মুভস নিয়েছি কারো বিরুদ্ধে, কারণ আমরাও বুঝি যে আপনারা যারা শিক্ষাঙ্গনে আছেন, শিক্ষার্থীদের দেখাশোনা করেন, তাদের সেবা দান করেন, শিক্ষা দান করেন, আপনাদের উপর অনেক প্রেশার্স আছে। সো সেই কারণে আগামী ক্যালেন্ডার যেন সবার সাথে কথা না বলে হোলসাম ভাবে তৈরি না করা হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু বাকি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেরও নজর থাকতে হবে, এটা থাকতে হবে, এটা বাধ্যতামূলক ভাই, যে জাতীয় যে সিস্টেম আছে সেই সিস্টেমের ভেতরে আমরা কাজ করবো, সেই সিস্টেমের বাইরে যেয়ে না। সেই সিস্টেমের ভেতরে আমাদের কোনো কাজ যদি মুশকিল হয় তাহলে আমরা স্টেক হোল্ডার হিসেবে বসবো। এবং আমি মন্ত্রণালয় থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আগামী দিনগুলোতে স্টেক হোল্ডারদের সাথে না বসে আমরা বড় কোনো সিদ্ধান্ত নেব না। কিছু সিদ্ধান্ত, যেমন মনে করেন এখন এসএসসি পরীক্ষা কিভাবে হবে, 1.5 মাসের কম সময় আছে, এখন আসলে আমাদের সময় নেই স্টেক হোল্ডারদের সাথে বসার বড়ভাবে। বাট যেগুলো এই যে যত কারিকুলাম চেঞ্জ আসবে, সিস্টেম চেঞ্জ আসবে, টিচার ট্রেনিংয়ে চেঞ্জ আসবে, টিচার নিবন্ধনে চেঞ্জ আসবে, আমাদের ফোকাস কি হবে সেগুলোতে চেঞ্জ আসবে, ভোকেশনাল এডুকেশন আপনাদের উপরে কতখানি কি লেভেলে চাপানো হবে, রিজিয়নাল ডিফারেন্সেসগুলো কি হবে, স্পোর্টসের দায়িত্ব স্কুলের কতখানি, স্পোর্টস মিনিস্ট্রির কতখানি, কালচারের দায়িত্ব কার কতখানি, এই প্রত্যেকটা জিনিস সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই সেট করা হবে। তবে আরেকটা জিনিস, এই যে এখানে বোধহয় আসিফ সালেহ সাহেব বলেছিলেন পাবলিক ডিপ্লোমেসি, আসলে পাবলিক ডিসকাশনগুলো খুব দরকার। আমাদের দেশের শিক্ষাঙ্গনে অনেকগুলো প্রবলেম, এগেন প্রবলেমের শুরু মানে সেখান থেকে হয়তো না, কিন্তু চেঞ্জের যে রোড ব্লক এটা হলো গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস, এটা একটা বড় চেঞ্জের রোড ব্লক। আমরা যদি নকল ঠেকাতে চাই, গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস অনেক বড় বড় অঙ্কের টাকা দিতে রাজি প্রশ্নপত্র ফাঁসের জন্য, গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস ঘুষ থেকে শুরু করে অনেক কিছু দিতে রাজি তার সন্তানকে এই স্কুল থেকে ওই স্কুলে নেওয়ার জন্য বা এখান থেকে ওটা শিফট করবার জন্য। গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস জোর করে ওই কোচিং সেন্টারে যে বেশি টাকা দিচ্ছে, এবং আমরা যদি ওই কোচিং সেন্টার বন্ধ করতে চেষ্টা করি, কিছু টিচার ক্ষুব্ধ হবে, তাদের কামাই বন্ধ হবে, তারা আমাদের বিরুদ্ধে যেতে চেষ্টা করবে, বা তাদের শক্তি নেই। শক্তিটা কাদের আছে? যাদের ব্যবহার করে ওই কোচিং সেন্টারগুলো খোলা থাকে, গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস। সো গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টসদেরও তাদের আপনার পারসেপশন, তাদের চিন্তা চেতনা, এখানে কিছু বদল আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তাদেরকেও ওই উপলব্ধিতে আসতে হবে যে এখন আমাদের যে ভঙ্গুর সিস্টেম আছে, এই ভঙ্গুর সিস্টেমের মাধ্যমে উনি হয়তো টেম্পোরারি ব্র্যাগিং রাইটস পাচ্ছে, আমার ছেলে মেয়ে GPA 5 পেয়েছে বা সোয়েন্সো বিশ্ববিদ্যালয়ে ঢুকাতে পেরেছি, কিন্তু ঢুকেছে তো ভাই লটারিতে। তোমার ছেলে মেয়ে যেটা পড়তে চেয়েছে সেটা পড়তে পারেনি, যেটাতে হয়তো তার স্কিল ভালো ছিল বা তার ইন্টারেস্ট ছিল, ভালো করতে পারতো, সেটা করতে পারেনি। আজকে ঘুরে বেড়াচ্ছে একটা সার্টিফিকেট নিয়ে, চাকরি সহজে পাচ্ছে না। আপনারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এখানে যারা আছেন সকলেই, আপনারা খুব ভালো করে জানেন গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে বেশিরভাগ সেক্টরে চাকরি অনেক পড়ে আছে, বাংলাদেশের লোকজন খুঁজে পাওয়া যায় না এই চাকরিটা দেবার মতো। শ্রীলঙ্কা থেকে, ভারত থেকে, বা আরো বেশি টাকা দিয়ে ইউরোপ থেকে, ইস্ট এশিয়া থেকে নিয়ে আসতে হয়। কেন? কারণ স্কিলটাই আমাদের দেশে নাই, আমরা ডেভেলপই করি নাই। তো এই জায়গাগুলো আমাদের বড়ভাবে বদলাতে হবে। আমি জানি আপনাদের অনেকের অনেক কমেন্টস, এগুলো আমি আসলে 1 by 1 ধরতে পারিনি। এখানে আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে 1 by 1 ধরতে গেলে এত সময় লাগবে। তবে দুই একটা কথা আরেকটু বলবো, হয়তো দুই একজনের কথা একটু বেশি চলে আসছে, যেমন আসিফ সালেহ এবং ওনার সাথে আরো কয়েকজন বলেছিলেন চমক দেখানোর একটা প্রবণতা। এটা আমরা বিগত দিনের সরকারে দেখেছি। আপনারা মানে এগেন, আমি আমার চমক দেখানোর কোনো প্রবণতা নেই, আগামীতেও ইনশাল্লাহ থাকবে না। তবে একটা জিনিস আপনাদেরও একটু ফরগিভ করতে হবে, আমরা যারা রাজনীতিতে আছি তাদেরকে, যে আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো ভোটাররা। আমাদের ভোটারের কাছে যেতে হয়, ভোটারকে কিছু দেখাতে হয়। সো আমাদের মধ্যে অনেকের, সবার না, বাট আমাদের মধ্যে অনেকের তখন একটা প্রবণতা থাকে, একটু চমক সৃষ্টি করবার চেষ্টা, একটু প্রবণতা থাকে। সেটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার তরফ থেকে আমি আপনাদের প্রমিস করছি যে আমার প্রচেষ্টা থাকবে আমাদের মন্ত্রণালয় থেকে যেন খুব বেশি চমক
চমক আসবে, আপনারাও খুশি হবেন, আনন্দিত হবেন, বাট চমক দেখানোর জন্য চমক না আর কি। ভালো কাজ হবে, সেটাতে আপনারা সবাই যদি চমক পান বা আনন্দ পান বা তৃপ্তি পান, সেই জিনিসটা আমরা করতে চেষ্টা করব। বাট আমাদের চেষ্টা থাকবে চমকের জন্য কোনো কাজ না করা। আর আমার মিডিয়া ভাই বোনদের, যেহেতু আজকে প্রথম আলোতে বসে আছি, মিডিয়ার ভাই বোনদের প্রতিও আমার একটু আবেদন থাকবে যে আমরা যখন অনেক লম্বা কথা বলি, এর মাঝখানে একটা লাইন নিয়ে চমক সৃষ্টি করার জন্য নিউজ আপনারাও করেন না। না, এটা এটা অনেক হয় ভাই। দেখেন, আধা ঘন্টা 1 ঘন্টা যখন, যেমন আজকেও আপনাদের সাথে অনেক কথা বলছি না, এর ভেতরে আমার কি কোনো ভুলভ্রান্তি থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে। পুরো কথাটা যারা শুনেছেন তারা হয়তো অ্যাপ্রিসিয়েট করবেন যে আমি ইন আর্নেস্ট আপনাদের সাথে আলোচনাগুলো করছি। একটা লাইন, দুটো লাইন যদি মাঝখান দিয়ে নিয়ে কেউ মেরে দেয়, তখন এটা একটু দুঃখজনক হয়ে যায় আর কি। হ্যাঁ, আমরা অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করছি, কাজ করব, আপনাদের সকলকে নিয়েই কাজ করব। লার্নিং টাইম, এগুলো সব দিকে আমাদের ইসে আছে। এই সব কিছুই আপনাদের সাথে ইউনিভার্সিটির ব্যাপারে, উচ্চশিক্ষার ব্যাপারে, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, আপনাদের সাথে বসা হবে। সবার সাথে আমরা বসবো। আমি যদি বড় কিছু মিস করে থাকি আমাকে ক্ষমা করবেন। আমরা ক্লাসরুম ফোকাস আনতে চাই, যেটা বললাম, দ্য 3 C's, কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি। সো আমাদের বেসিক ফিলসফি, নট জাস্ট প্রাইমারির কথা তো ভিন্ন বলছিলাম, বাট বেসিক এডুকেশনাল ফিলসফিতে, পেডাগজিক্যাল ফিলসফিতে আমরা এই 3 C'টা ঢুকাতে চাই। সো এই জায়গাগুলোতে আমাদের মিস হবে না। আর কোনো জায়গায় মিস হলে আপনারা থাকবেন, এবং আপনারাও আমাদেরকে, আমাদের ভুল ভ্রান্তি হবেই, সব জায়গায় হবে। এত বড় কিছু ডিল করতে চেষ্টা করছি, শুধু আমার না, আমার সাথে যে মন্ত্রী মহোদয় আছেন তার, আমার সাথে যে সচিব মহোদয়রা আছেন তাদের, উপসচিব বা যারাই আছেন, সবার অনেক ভুল ভ্রান্তি হবে। কিন্তু আমরা একসাথে কাজ করতে চাই। এই ভুল ভ্রান্তিগুলো আপনারা আমাদেরকে আক্রমণ না করে, আপনারা যদি আমাদের বন্ধু স্টেক হোল্ডার হিসেবে আমাদেরকে ধরিয়ে দেন আলোচনার মাধ্যমে। এবং আজকেও যেমন মনে করেন, আমার কিন্তু আসলে এখানে আসার কথা না, আজকের এই অনুষ্ঠানে আসার কথা না, বিকজ রোজার দিন, অফিস আওয়ার্স কম, কাজের চাপ এত বেশি, এতগুলো আমাদের অধিদপ্তর, এতগুলো মন্ত্রণালয়ের ডিভিশন, এদের সবার সাথে বসা আলোচনা। তবু আমি আজকে 3টা বড় বড় মিটিং বাদ দিয়ে এই আলোচনায় এসেছি। এই আলোচনায় আসার একটা বড় কারণ হলো যে, যদিও ওই 3টা অত্যন্ত ডিপির সাথে মিটিং ছিল, এনসিটিভির সাথে মিটিং ছিল, 3টা বড় বড় মিটিং ছেড়ে দিয়ে আজকে এখানে আসার একটা বড় কারণ হলো যে, ওনারা যেহেতু আমাদের অধিদপ্তর, হয়তো আগামী সপ্তাহে ওনাদেরকে নিয়ে আমি আরামে বসতে পারবো, আপনাদের হয়তো এইভাবে আগামী সপ্তাহে না পেতে পারি। সেই কারণে এসেছি। সবসময় আসতে পারবো তা না, বেশিরভাগ সময় চেষ্টা করব। আর যখন আসতে পারবো না, আপনাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি চেনেন, সবাই হয়তো না, আমি আগামীতে আপনাদের সকলকেই পার্সোনালি ভালোভাবে চিনতে চাই। কিন্তু অনেকেই যারা পার্সোনালি চেনেন, আপনারা জানেন, আমি জাস্ট এ মেসেজ হবে, আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিবেন, এবং আপনাদের কোনো কনসার্ন থাকলে উই উইল ট্রাই টু অ্যাড্রেস ইট, কারণ আপনারা বড় স্টেক হোল্ডার অংশ বলে আজকে এই টেবিলেও আছেন। সো আমরা সেটা চেষ্টা করব। আর আমার লাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে, প্রবলেম যদি আপনারা আইডেন্টিফাই করেন, আমি জানি, এখানে আমি নিজেই বলেছি যে সব অ্যাকিউট মিনিটেই আমরা সবসময় পরিচিত না, বাট যেই প্রবলেমটি আইডেন্টিফাই করেন, আমাদের কাছে সলিউশন শুদ্ধ আসেন, আর অ্যাটলিস্ট আমার কাছে সলিউশন শুদ্ধ আসেন। আমি আপনার সাথে চেষ্টা করবো কাজ করতে, কিভাবে এই সলিউশনটা বাস্তবায়ন করা যায়, বা হয়তো আমার জায়গা থেকে আরো বাস্তবিক রূপান্তর কিভাবে সলিউশনে দেওয়া যায়। যেমন অল্প কিছুদিন আগে একটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত একটা আপনার রিসার্চ গ্রুপ আমার কাছে নিয়ে এসেছিল, অল্প কিছু, মানে 3-4 দিন আগে হয়তো, একটা আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষাগুলোতে কোয়েশ্চেন পেপার লিক কিভাবে থামানো যায়, এটার খুব বড় একটা প্রেজেন্টেশন ওরা নিয়ে এসেছিল। অ্যান্ড দিস ইজ, মানে ওনাদের আইটি এক্সপার্টিস, এআই থেকে শুরু করে অনেক কিছুর এক্সপার্টিস আছে। কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে লিঙ্কড একটা রিসার্চ ইউনিট নিয়ে এসেছিল, খুব ভালো কথা। ওনাদের প্রথম কথা ছিল যে প্রিন্টিং ডিসেন্ট্রালাইজ করতে হবে। ওনারা আধা ঘন্টার প্রেজেন্টেশন নিয়ে এসেছিল। প্রথম স্লাইডে আমি বলেছি, ঠিক আছে আপনারা যান, কারণ মেইন ব্যাপারটা হলো যে প্রিন্টিং ডিসেন্ট্রালাইজ এখন আমাদের সম্ভব না। তো যে জিনিসটা সম্ভব না, হ্যাঁ আগামীতে এটা করলে খুব ভালো হয়, বাট ইফ ইউ টকিং অ্যাবাউট টুডে, ইটস নট পসিবল। এই জিনিসটাই সম্ভব না। তো যে জিনিসটা সম্ভব না, আমার সময়ও লিমিটেড, সেই জিনিসটা যেহেতু লম্বা আলোচনা করতে পারবো না। এখানে আমি ঠিক আছে চলে যান এইভাবে বলিনি, আমি ওনাদেরকে একটু বুঝিয়েছি যে এই কারণে ডিসেন্ট্রালাইজেশন এই মুহূর্তে প্রিন্টিং সম্ভব না। সো অন্য জায়গাগুলোতে লিকেজ কোথায় থামানো যায় সেটা নিয়ে যদি আপনাদের পরিকল্পনা থাকে নিয়ে আসেন। তখন ওরা বলছেন ওরা ফার্স্টে এটাতেই ফোকাস করেছিলেন, তাহলে ওনাদের আবার নতুন করে একটা প্ল্যান তৈরি করে নিয়ে আসতে হবে। সো ওনারা আবার নতুন করে প্ল্যান তৈরি করে নিয়ে আসবেন, তখন আমরা করবো। সো আপনারা ওই জিনিসটা মনে রাখবেন যে আমরা আপনাদের কাছ থেকে আসলে জানতে চাই। আমরা কেউ নিজেদেরকে অনেক বিশাল কিছু মনে করি না। আমরা জাস্ট বিকজ আমরা রাজনীতিতে নেতৃত্ব দেই বা জনগণের কাছে পৌঁছতে পেরেছি বলে জনগণের আস্থা পেয়েছি, ভোট দিয়েছে, তো ওই ভোটের আস্থাটাও আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে চাই। এবং সঠিক মূল্যায়নের একটা অংশ হলো রিয়েলাইজিং যে আমরা সব জানতা না, আমরা সব বুঝি না, যে যেটা বুঝে তার কাছ থেকে সেটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
আপনারা যারা এক্সপার্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি থেকে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন, প্রাথমিক শিক্ষা থেকে আছেন, গ্লোবাল আইএনজিওস থেকে আছেন, অনেক ধরনের সহযোগিতা আমরা আপনাদের কাছে পেতে পারি। সো সেই জায়গাটা আপনারাও ওইভাবে ওপেন মাইন্ডেডভাবে চিন্তা করবেন, আমাদেরকেও চিন্তা করবেন না এই বাংলাদেশের রাজনীতিবিদ বেটা করাপ্টের সাথে আর কি কথা হবে, এভাবে চিন্তা করবেন না। আগামীতে সুন্দরভাবে আমরা দেশ করতে চাই, এই সহযোগিতা আপনাদের কাছে সার্বক্ষণিক আমাদের কাম্য। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।